আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসা ও আপৎকালীন প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত। তারেক পত্নী ডক্টর জোবাইদার সাজা স্থগিত। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমিনুল হক। আগস্টের আন্দোলনের চেতনা নিয়ে বাঁচতে চাই মেজর হাফিজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসা ও আপৎকালীন প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে দেশটি। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার জন্য এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু করে। তবে দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকার ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে ফের ব্যাহত হয় কাজ। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। এদিকে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পর সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা। এদিকে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পর সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। তারেক পত্নী ডক্টর জোবাইদার সাজা স্থগিত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই স্থগিতের আদেশ দেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধি কোড এ প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। গত বছরের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত বহির্ভূত 2,74,93,087 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এছাড়া তারেককে 3 কোটি টাকা এবং জুবাইদাকে 35 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনার দুদক। ডক্টর জোবাইদা রহমান 2008 সাল থেকে স্বামীর সঙ্গে লন্ডনে রয়েছেন। তার বিরুদ্ধে সাজাকে শুরু থেকেই বিএনপির জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আসছে। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমিনুল হক। গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অসংখ্য ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রবিবার রংপুর
পীরগঞ্জ, জাফরপাড়া, বানানপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের পরিবারকে বাচ্চা সহ দুধের গাভী, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ হওয়া পরিবারদের অবদান এবং আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়। তাদের রক্তের বিনিময়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধার স্মরণ রাখবে। তিনি বলেন, আবু সাঈদ এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আবু সাঈদ সহ গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন এদেশ থাকবে, এদেশের স্বাধীনতা থাকবে, ততদিন আবু সাঈদদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, গত 17 বছর ধরে এত মানুষের আত্মত্যাগ কখনোই দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, গত 17 বছর ধরে এত মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে যখন এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও নিজেদের অধিকার ফিরে পাবে এবং দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক ও কর্মসূচি পালন করা হচ্ছে। শহীদ আবু সাঈদ এর বাড়িতে তার মা, বাবা, ভাই সহ পরিবারের সদস্য সহ এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌস আহমেদ মিষ্টি, জাসাস, ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগস্টের আন্দোলনের চেতনা নিয়ে বাঁচতে চাই মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যতদিন বাঁচবো ততদিন আমরা আগস্টের আন্দোলনের চেতনা নিয়েই বাঁচতে চাই। আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই। আগস্ট বিপ্লবের ইতিহাস যাতে কেউ বিকৃত না করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, জনগণের সরকারই পারে ৭১-এর চেতনা বাস্তবায়ন করতে। সংস্কার করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি যথেষ্ট। আপনারা অন্তর্বর্তী সরকার শুধু প্রস্তাব দিতে পারেন। আমরা নজর রাখবো সরকার কিভাবে সংস্কার করে। এই সরকার সবার সরকার, শুধু ছাত্রদের সরকার না, এখানে সবার অংশগ্রহণ রয়েছে। রবিবার রাজধানীতে ঢাকা রিপোর্টস ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এই সরকারের উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু তারা সেটি করেনি, কোনো রোড ম্যাপ দেয়নি, শুধু 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এ সময় সেনানিবাসে আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশ অফিসারদেরকে আশ্রয় দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করে বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। গত জুলাই আগস্ট আন্দোলনের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শুধু ছাত্রদের আন্দোলনের বিপ্লব হয়নি, বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। আমি বলবো সকলকে স্মরণ করবেন, ডক্টর ইউনূস একজন মুক্তিযোদ্ধা। তিনি আমেরিকায় মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন। আমি বলবো ছাত্র জনতা সবার সাথে কথা বলতে সিদ্ধান্ত নিন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মেজর হাফিজ আরো বলেন, অনেকেই মনে করেন আপনারা দুর্বল সরকার, সেজন্য আনসার বাহিনী দিয়ে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করেছে। সুতরাং আমি বলবো আপনারা যে দুর্বল নন তা প্রমাণ করতে সবার সাথে মতবিনিময় করেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিন। সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সবার রোগ হলো দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। পাশের দেশ ভারত থেকে সেটা শিখতে পারি। তাদের দেশে আইন করা আছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায়। সে ধরনের প্রাতিষ্ঠানিক রূপ আমাদেরকেও দিতে হবে। দুদককে শক্তিশালী করতে হবে। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতি দুদক চেয়ারম্যানের নিয়োগ দেবেন, যেটি ভারতে রয়েছে। হাফিজ উদ্দিন বলেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখেছেন সেই আহত ব্যক্তিরা হাসপাতালে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। এত সহজেই তাদের ভুলে গেছেন। আমরা যতদিন বাঁচবো ততদিন আগস্টের আন্দোলনের
জীবনের চেতনা নিয়ে বাঁচতে চাই। এই অধিকার যেন কেউ নষ্ট না করতে পারে, আমরা সজাগ থাকব। শেখ হাসিনা সবাইকে ঢালাওভাবে রাজাকার বলার কারণে দেশের সকল শ্রেণী পেশার মানুষ ফুঁসে উঠেছে। পার্বত্য অঞ্চলে অস্থিরতার প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, পাহাড়ের লোকজন সরল সোজা, তাদেরকে ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শক্ত পদক্ষেপের কারণে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি প্রতিবেশী দেশ ভারতকে বলবো, তাদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে উস্কানি দেবেন না। যুদ্ধ করতে হলে বাংলাদেশের সকল মানুষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সকলকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার বাধ্যতামূলক করা হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যা বিশ্বের অনেক দেশে আছে। প্রত্যেক নাগরিক 1-2 বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের জয়নুল আবেদিন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান